হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছিলাম। পর্ষদের টেস্ট পেপারের এর আগে আমরা 4টে ক্লাস করে নিয়েছি। আজকে পঞ্চম ক্লাস। 388 পেজে দেখো, 388 পেজে ম্যাথের যে কোশ্চেন আছে সেটা আজকে আমরা সলভ করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাসে তোমরা ক্লাস 9, 10, 11, 12 4টে ক্লাসেরই ম্যাথের তোমাদের বইয়ের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। সালের কোশ্চেন, ক্লাস 10-এর ম্যাথের সালের কোশ্চেন পেয়ে যাবে। মাধ্যমিকের কোশ্চেন, যেটা 2017 থেকে মাধ্যমিকের প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন পেয়ে যাবে। আমরা এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য রায় মার্টিন প্রশ্নবিদ্যা এবিটিএ টেস্ট পেপার দুটোই সলভ করে দিয়েছি। এরপর আমরা পর্ষদের টেস্ট পেপার সলভ করছি। পর্ষদের টেস্ট পেপারে প্রথমে শর্ট কোশ্চেন সলভ করছি, তারপরে শর্ট কোশ্চেন 18টা পেজ আছে, টোটাল 18টা পেজ আছে। শর্ট কোশ্চেন কমপ্লিট হলে আমরা বড় কোশ্চেনও সলভ করব। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো আজকের ক্লাস 1 দাগের 1 থেকে 388 পেজ, বাঁকুড়া জেলা স্কুল। 388 পেজ আছে, বাঁকুড়া জেলা স্কুল। 1 দাগের 1টা বলেছে 12.5% সুদের হারে কোনো মূলধনের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ আর 2 বছরের সরল সুদ। প্রথম বছরের তো চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান হয় আমরা জানি প্রথম বছরের ক্ষেত্রে। তাহলে 2 বছরের সরল সুদ কত? পি টাকা। 2 বছরের সরল সুদ কত হবে? পি আর% যদি সুদের হার হয়, না আর সুদের হার বলে দিচ্ছে 12.12%। 12.12% মানে হয়ে যাচ্ছে এই যে 12.12%, মানে 12 × 24 25/2%। তাহলে এখানে পি × 25 পি আর টি মানে 2 বছরে বাই 100, আর এই যে 25/2 এর টোটা এই যে নিচে চলে আসবে। ঠিক আছে, নিচে হয়ে যাবে। তাহলে 2 বছরের মোট সরল সুদ এইটা আসছে। এটা কেটে গেল 25কে 4 দিয়ে, তাহলে p/4 টাকা আসছে। 2 বছরের মোট সরল সুদ p/4 টাকা। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? p × 1 প্লাস 25/2। এখানে 25 হয়ে যাচ্ছে, 2টা নিচে আসবে, নিচে 100-র সঙ্গে গুণ হয়ে 200 হয়ে গেল, পার 2। এইটা থেকে আমরা, এটা যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সেইটা থেকে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা দ্বিতীয় বছরের যে আসলটা সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে দ্বিতীয় বছরের সুদ পড়ে থাকছে। এইটা কত হয়ে যাচ্ছে দেখো, 1 আর এটা 8। তাহলে p × 8 আর 1 9/8 তার স্কয়ার মাইনাস p, তাই তো? এইটা আসছে। তাহলে p লসাগু হলে এখানে 9 9 81 মাইনাস 64 মাইনাস 1। এটা সিম্পলিফাই করলে 64, 81 থেকে 64 বিয়োগ করলে কত হয়? 81 থেকে 64 17 p/64 এত টাকা হচ্ছে। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ এইটা আসছে। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি থেকে এই যে আসলটা বিয়োগ করছে, সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ পড়ে থাকছে, 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদ। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অনুপাত, 2 বছরের সরল সুদের অনুপাত, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অনুপাত। তাহলে এখানে সুদটা কত হচ্ছে? দ্বিতীয়, এখানে দেখো তাহলে হয়ে যাচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অনুপাত। এই যে এই মানটা আসছে, এটা দ্বিতীয় বছর। 1 বছরের সরল সুদ কত? 1 বছরের সরল সুদ হচ্ছে p × 25/2 100 × 1, এটা কেটে গেলে 4। এইটা হচ্ছে 1 বছরের সরল সুদ, p/8 1 বছরের সরল সুদ। এইটা তার মানে এইটা হচ্ছে প্রথম বছর আর দ্বিতীয় বছরের মোট সুদ আসছে। এইটা প্রথম বছর আর দ্বিতীয় বছরের মোট সুদ। এখানে যে ভাষাটা ভালো করে বুঝবে, যে বলেছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, এখানে ও 2 বছরের সরল সুদ। যদি বলতো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এইটা, কিন্তু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর আর দ্বিতীয় বছরে মিলিয়ে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করা আছে। তার মানে 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ এটা। 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ এটা, ভালো করে বুঝবে ভাষাটা। 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ এটা। যদি বলতো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এইটা। আচ্ছা, 2 বছরের মোট সরল সুদ এইটা, 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ এইটা। কিন্তু এখানে বলা আছে 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ বলা নেই, যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলা আছে শুধু দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ আর 2 বছরের সরল সুদের অনুপাত। 2 বছরের সরল সুদ বেরিয়ে গেছে। যদি বলতো 2 বছরের সরল সুদ ও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অনুপাত, আমরা এই দুটোর অনুপাত করে দিতাম। অ্যান্সারটার উত্তরটাও কিন্তু ওইভাবে দেওয়া আছে। অ্যান্সারটার উত্তরটা দেওয়া আছে যে 2 বছরের মোট সরল সুদ আর 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদের অনুপাত করে দেওয়া আছে। কিন্তু এই যে কোশ্চেনের যেটা ভাষাটা, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কোনটা? এই যে 17p
বাই 64, এটা 2 বছর, প্রথম বছর আর দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়, সেই জন্য এইটাই হচ্ছে, এইটা থেকে p/8টা বিয়োগ করলে এইটা হয়ে যাচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ বেরোবে, কারণ প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান এইটাই। তাহলে প্রথম বছরের সুদটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে এটা 64, 17p মাইনাস 8p, কারো যদি ডাউট থাকে বলবে, এটা 9p, এইটা হচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 9p/64 ইস টু, আর 2 বছরের সরল সুদ কোনটা, এইটা 2 বছরের সরল সুদ বলেছে p/4, তাহলে 64 লসাগু 64 দিয়ে গুণ করলে 9p ইস টু, এইটা 16p হয়ে যাবে, কেটে যাবে, এটা ইজ ইকুয়াল টু 9:16 আসছে, কিন্তু অপশন সি তে আছে, অপশন তোমাদের এ উত্তর দেওয়া আছে, অপশন এ উত্তর দেওয়া আছে, অপশনে উত্তর আসবে, অপশনে উত্তর আসবে, কি করলে উত্তর আসবে, অপশনে যদি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অনুপাতটা করে অ্যান্সারটা এনেছে, তাই অপশনে অ্যান্সার এসেছে। যদি বলতো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, কিন্তু কোশ্চেনে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলা নেই, কোশ্চেনে বলা আছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, তাই দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ এখান থেকে আমরা বের করে নিয়েছি, দ্বিতীয় বছর চক্রবৃদ্ধির সঙ্গে 2 বছরের মোট সরল সুদের অনুপাত হয়েছে, সেটাই চেয়েছে কিন্তু, ঠিক আছে। তাহলে অপশন সি 9:16 আসবে, এইটা উত্তর হবে। আর ওরা যেটা অ্যান্সার দিয়েছে যে অপশনে 17:16, সেটা আসবে যদি 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদের সঙ্গে 2 বছরের মোট সরল সুদের অনুপাত করলে তবে ওইটা আসবে, কিন্তু ওটা কোশ্চেনে বলা নেই, ঠিক আছে। নেক্সট দেখো 2 এর অঙ্কটা। এর যে মানের জন্য একটা সমীকরণ আছে, সমীকরণে একটি বীজ শূন্য হবে, তা এর কোন মানের জন্য একটি বীজ শূন্য হবে, হ্যাঁ, তাহলে a² - x² a² - x² -2ax প্লাস a² - 1 = 0, ঠিক আছে। আচ্ছা, a² - ax², তাহলে একটি বীজ শূন্য হতে হলে, একটি বীজ শূন্য হলে যে এই পদটা যদি 0 হয়ে যায়, তাহলে x কমন নিয়ে চলে আসবে, একটা বীজ 0 হয়ে যাবে, ওই পদটা যদি না থাকে, হ্যাঁ, ওই পদটা যদি না থাকে তাহলেই হয়ে যাবে। তাহলে এর কোন মানের জন্য হতে হবে, এটা এই যে a² এর মান, কিসের মান চেয়েছে এখানে, এখানে বলেছে এর যে মানের জন্য, এর মান কত হলে এটা আসবে, এর যে মানের জন্য সমীকরণের একটি বীজ শূন্য হবে, তাহলে এর কোন মান হতে হবে, এর মানটা যদি 1, a² এর মান 1 হতে হবে, a² মান 1 হয়ে গেলে এটা প্লাস মাইনাস, এই জায়গাটা 1 হলে এটা 0 হয়ে যাচ্ছে, এর মান 1 যদি হয়ে যায়, তাহলে a = +-1 হচ্ছে, তাহলে +1 হলে কি হচ্ছে দেখো, পুট করো, +1 হলে 1 - এবার -1, যে এর মান যদি -1 হয়, তাহলে -1 হলে মাইনাস, এবার এখানে বিষয়টা হচ্ছে এইখানটাতেও a আছে, এই বিষয়টা একবার এখানে দেখতে হবে, এইখানটাতেও a আছে, যদি এর মান +1 হয়ে যায়, +1² 1 আর -1, তখন এইটাও x² হয়ে যাচ্ছে, আর এইটাও 0 হয়ে যাচ্ছে, কিন্তু এইটা থাকছে, এটা সেখান থেকে 0ই চলে আসছে একটা বীজ, এটা 0 হয়ে গেলে এখান থেকে এটা 0/something একটা বীজ 0 চলে আসছে, আর -1 হয়ে গেলে -1² + 1 -1² + 1 মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এর মান -1, এটা -1 হয়ে গেলে -1² + 1, আচ্ছা, এইটা -1 হয়ে গেলে -1² + 1, তাহলে a = -1 হলে এটা পারফেক্ট হচ্ছে, কিন্তু a = +1 হয়ে গেলেও, a +1 হয়ে গেলে কি হচ্ছে দেখো, a যদি আমরা +1 নেই, তাহলে 1 1 0 হয়ে যাচ্ছে, এই বীজটা থাকছে না, -2x হয়ে যাচ্ছে, এটা +1 হলে এটাও 0, তাহলে 2x = 0, একটি বীজ 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি বলেছে, সমীকরণে একটি বীজ শূন্য হবে, তাহলে একটি বীজ শূন্য হচ্ছে। আর যদি এর মান -1 নিয়ে নিই, -1 নিলে -1² 1, এটা এর মান -1 মাসে +1 হয়ে যাচ্ছে 2x² + 2x, হ্যাঁ, আর এইটা 0 হয়ে যাচ্ছে, তাহলে একটি বীজ 0 হচ্ছে, হ্যাঁ। তাহলে এর মান যদি +1 হয়, এটা দ্বিঘাত সমীকরণ থাকছেই না, কিন্তু একটি বীজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা একদম পারফেক্ট হবে যদি অপশন বি নেওয়া হয়, অপশন বি -1 হলে একদম পারফেক্ট হবে, কারণ এটা একটা সমীকরণও থাকছে, তখন দুটো বীজ থাকছে, একটা বীজ 0 হচ্ছে, একটা বীজ অন্য মান আসতেই পারে। তাহলে আমরা এটা 1 হলেও আসছে দেখা যাচ্ছে, মাইনাস হলেও আসছে, তাহলে আমরা -1টাই নিচ্ছি, আমরা এটা 2-এরটা, এটা অপশন বি, 2-এরটা দেখো, অপশন বি তে আছে -1, আমরা বসে দেখলাম যে -1 নিলে এইটা আসছে, -1 নিলে,
এই যে -1 নিলে এটা -1 স্কোয়ার +1 -1 2x স্কোয়ার হচ্ছে। এবার +1 নিলে একটা বীজ, সমীকরণটা তখন একটাই মাত্র বীজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমীকরণটা শুধু 1 হলে একটাই মাত্র বীজ হয়ে যাচ্ছে, যে যে মানের জন্য এই সমীকরণের একটি বীজ শূন্য হবে। তখন আর দ্বিঘাত সমীকরণ থাকছে না, তখনও গ্রাহ্য হবে, তো সেক্ষেত্রেও নেওয়া যাবে। ঠিক আছে, এবার দেখো 3-এরটা। এই কোশ্চেনটা কিছুটা কন্ট্রাডিকশন টাইপের কোশ্চেন হয়ে গেছে, কিন্তু এই ধরনের কোশ্চেনে এইরকম হয়ে গেলে 1 -1 প্রত্যেকটা ক্ষেত্রেই নাম্বার দেওয়া উচিত এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, বা +-1 কেউ যদি আনসার করে সেটাও। তারপরে দেখো 10 সেমি 24 সেমি দৈর্ঘ্যে দুটি সমান্তরাল যা বৃত্তের বিপরীত পাশে অবস্থিত, তাদের মধ্যেকার দূরত্ব 17 সেমি হলে ব্যাসার্ধ কত? আচ্ছা, এটা সহজে হয়ে যাবে। দেখো, এটা একটা 10 সেমি যা আর একটা 24 সেমি যা, এটা কেন্দ্র এইরকম আছে, এটা যোগ করা হচ্ছে। ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য তো একই থাকবে। মধ্যেকার দূরত্ব 17 সেমি, তাহলে মধ্যেকার দূরত্ব এইটা মনে করো আর, এইটা আর, এইটা আর, এইটা মনে করো এক্স, তাহলে এইটা হয়ে যাবে 17 - x। ঠিক আছে, তাহলে এইটা 10 সেমিটা কেন্দ্র থেকে লম্ব টানলে এটা 5 ভাগ হয়ে যাচ্ছে, আর এটা 24 সেমিটা এটা 12 ভাগ হয়েছে। তাহলে এইখানে আর স্কোয়ারের মান কত? এইটা থেকে আর স্কোয়ারের মান হচ্ছে, উভয় দিক দিয়ে আর স্কোয়ারের মানটা সমান করছে দুভাবে, দুটোই সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, যদি এইটা এ বি সি ডি ও হয়, হ্যাঁ, আর এটা ই এফ হয়, তাহলে এখানে ওডি স্কোয়ার মানে আর স্কোয়ার সমান কত? লম্ব স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এই দিক থেকে ব্যাসার্ধ তো সমান দুভাবে, আর এখানে আর স্কোয়ার কত? এখানে 5 স্কোয়ার প্লাস 17 - x স্কোয়ার, দুভাবে সমান হবে মানটা। তাহলে এখানে দেখো এটা চলে আসছে এক্স স্কোয়ার প্লাস 144 = 25 প্লাস এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলো, এটা 17 স্কোয়ার মাইনাস 17 × 34x প্লাস এক্স স্কোয়ার কেটে দিই, 34xটাকে বাঁ দিকে আনছি, এটা 34x হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 25 হয়ে যাচ্ছে, প্লাস 17 × 289 মাইনাস 144 করে দিচ্ছি, তাহলে 34x = কত হয়ে যাচ্ছে? এটা দেখো 9 আর 5 14 4 হাতে কে 1, 8 10 আর 11 1 হাতে কে 1 2 আর 3 314 থেকে 144 বাদ, তাহলে x = কত হচ্ছে? দেখো, এটা 0 আর 4 × 11 7 11 270 34 কত হচ্ছে? 4 5 29 থেকে 2 3 5 15 144 117 হবে, 170 হবে। এটা 5 হয়ে যাচ্ছে, x = 5 বলছে। x = 5 হয়ে গেলে তাহলে ব্যাসার্ধ আর কত হচ্ছে? আমরা এখান থেকে আর এর মান পাচ্ছি r² = x এর মান 5, এই যে 5 ফুট করে দিলাম, আর এটা 12 প্লাস 12 স্কোয়ার, তাহলে r² এটা হয়ে যাচ্ছে 25 প্লাস 144, তাহলে r² = 169, r +-13, বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 13 সেমি। ক্যালকুলেশনটা দেখো, বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 13 সেমি, অপশন সি তে আছে এটা 13 সেমি। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ কি চেয়েছে? বৃত্তের ব্যাস না ব্যাসার্ধ? বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, অপশন সি তে আছে। তাহলে এটা হবে 3-এরটা, অপশন সি 13 সেমি, অপশন সি 13 সেমি। তাহলে প্রথমটা হলো 9:16, তারপরটা এ যে মানের জন্য সমীকরণটি একটি বীজ শূন্য হবে। সমীকরণের একটি বীজ শূন্য কিন্তু প্লাস মাইনাস উভয় ক্ষেত্রেই হচ্ছে। এ স্কোয়ার মাইনাস 1টা 0 করে দিলে +-1, সেক্ষেত্রে প্লাস মাইনাস একটা প্লাসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এটা একঘাত আমি কষে দেখলাম, প্লাসের ক্ষেত্রে শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ থাকছে না, একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, কারণ x² তখন একটাই বীজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা সম্পূর্ণটাই গ্রাহ্য হওয়া উচিত, এটা অপশন এই করে নাও, +-1 দুটোই গ্রাহ্য হচ্ছে। ঠিক আছে, অপশন এ +-1। ঠিক আছে, আচ্ছা, আর এইটা আসছে দেখো 10 সেমি 24 সেমি, যা তাদের মধ্যেকার দূরত্ব 17 সেমি, বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ আসছে অপশন 3-এরটা, অপশন সি 13 সেমি ব্যাসার্ধ আসছে। ঠিক আছে, 13 সেমি ব্যাসার্ধ। আচ্ছা, 4-এরটা দেখো, 4-এরটা বলেছে নির্দিষ্ট পরিমাণ জল ও দুধ মিশিয়ে এত % লাভে বিক্রি করা হলে কি অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছিল? নির্দিষ্ট পরিমাণ জল ও দুধ মিশিয়ে এত % লাভে বিক্রি করা হয়েছে।
নির্দিষ্ট পরিমাণ জল আর দুধ মেশানো হয়েছে। এবার নির্দিষ্ট পরিমাণ জল আর দুধ মিশিয়ে 16.23%, 16.23% লাভে বিক্রি করেছে। 16.23 মানে 348 আর 2 50/3% লাভ, এতটা লাভ হয়েছে। এতটা লাভে জল ও দুধ মিশিয়ে বিক্রি হয়েছে। তাহলে এখানে দুধটা কতটা, দুধটা 100%, সেটার সঙ্গে এতটা মেশাচ্ছে, এতটা লাভ হয়েছে। তার মানে এটা 100 এর সঙ্গে সমানুপাতে যদি করি, পুরোটা দুধ কত আসছে, 50:300, 1:6, 1:6 আসছে। দেখো এটা তাহলে 4টা অপশানে 1:6 চলে আসছে। 5 দেখো cos 2θ = sin 3θ হলে থিটার মান কত হবে। এইটা সহজ দিয়েছে, এই পেজটা কিন্তু একটু টাফ লাগছে, ঠিক আছে, এই পেজটা একটু শক্ত পেজ দিয়েছে। তাহলে cos 2θ = এটা আমরা লিখতে পারি যে cos 90 - 3θ sin 3θ হয়ে যায়, ঠিক আছে। তাহলে উভয় দিক দিয়ে cos তুলে দিলে 2θ = 90 - 3θ, 3θ বাঁ দিকে এলে 2θ + 3θ 5θ = 90 ডিগ্রি। তাহলে থিটার মান হয়ে যাচ্ছে 18 ডিগ্রি, থিটার মান 18 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো কি বলেছে এখানে, থিটার মান কত, অপশন এ 18 ডিগ্রি। 6 দেখো 1 3 4 5 7 4 সংখ্যাগুলির গড় m, আর একটা সংখ্যা আছে যে এই সংখ্যাগুলির গড় m-1। তাহলে এদের গড়টা আগে বের করে নি, m এর মানটা পেয়ে যাবো আমরা। m এর মান, যে এই সংখ্যাগুলির গড় m বলে দিয়েছে, তো এই প্রত্যেকটা অঙ্ক বেশ জটিল দিয়েছে। 1 3 4 1 3 4 5 7 4, 1 3 4 5 7 4, কটা সংখ্যা, 3 আর 3 6, সংখ্যাগুলির গড় m। 3 আর 4 আর 4 8, 8 আর 5 13, 13 সাথে 20 আর 4 24/6 4, তার মানে m = হয়ে যাচ্ছে 4, ঠিক আছে, m = 4 হয়ে যাচ্ছে। তাহলে এবার আবার কিছু সংখ্যা দিয়েছে, সংখ্যাগুলির গড় m-1, তাহলে q এর মান কত, সংখ্যাগুলি আছে মধ্যমা q, এবং আরো কিছু সংখ্যা দিয়েছে 3 2 2 4 3 3 p, সংখ্যাগুলির গড় m-1, আর আছে 3 + 2 + 2 + 3 + 2 + 2 + 4 + 3 + 3 + p, 4 + 3 + 3 + p, এই সংখ্যাগুলির গড় 3 আর 3 6 আর 7, এদের গড় m-1 মানে 4 - 1 3। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 3 14, 14 আর 3 17, 17 + p = 3 7 21, তাহলে p = 21 - 17 4, p এর মানটা বের করে নিলাম, ঠিক আছে। এবার বলেছে p এর মান বেরিয়ে গেল, এদের মধ্যমা q হলে p + q এর মান কত। তাহলে এবার মধ্যমাটা নির্ণয় করি, p এর মানটা বসিয়ে দিয়ে, p এর মান বসিয়ে দিয়ে মধ্যমা নির্ণয় করলে p যদি থাকে, p এর মান 4, ছোট থেকে বড় যদি সাজাই কি হচ্ছে 2 2, কটা সংখ্যা 1 2 3 4 5 6 7টা, 2 2 3টে 3 3 3 3, 1 2 3টে 3, আর 4 4 দুটো 4, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মধ্যমা কত হয়ে যাচ্ছে, এদিকে 3টে বিজোড় সংখ্যক, এদিকে 3টে এদিকে 3টে, 3 মধ্যমা, ঠিক আছে, মধ্যমা হয়ে যাচ্ছে 3। তাহলে মধ্যমা বলেছে q, তাহলে q এর মান 3, তাহলে p এর মান 4 হয়ে গেছে আর q এর মান 3 হয়ে গেছে। তাহলে p + q এর মান কত, 4 + 3 7, p + q এর মান 7 আসছে। তাহলে কোন অপশন, অপশন ডি তে 7 আছে, অপশন ডি 7 হবে, অপশন ডি 7 এইটা আসছে। নেক্সট দেখো, এটা দেখো, এটা এই অ্যান্সারটা আসছে কিভাবে হচ্ছে আমরা বুঝিয়ে দিয়েছি। এটা আমরা অঙ্ক 1 এর ভ্যালু ইকুয়েশনে পুট করে দেখিয়ে দিয়েছি যে এটা অ্যান্সার আসছে দুটো ক্ষেত্রেই। আচ্ছা, এটা 13 সেমি আসছে, 1.1:6, একের দাগের কমপ্লিট হলো। এবার 2 এর দাগে যাচ্ছি। দেখো শূন্যস্থান পূরণ, 2 এর দাগের কি বলেছে, কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে ব্যাস বলে, কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে সেটা মূলধন হয়ে যায়, মূলধন বলা হয়। মূলধন বলে। √2 - 1 এর অনুবন্ধী করণী হলো -√2 + 1, ঠিক আছে, √2 + 1 এর অনুবন্ধী করণী -√2 + 1, রুটের আগে সাইনটা চেঞ্জ হয়, ঠিক আছে। 3এরটা দেখো, 3এরটা কি বলেছে, এর পরেরটা যে সকল ড্যাশ ত্রিভুজ সর্বসম, সকল ড্যাশ ত্রিভুজ সদৃশ, সকল সর্বসম ত্রিভুজ সদৃশ হয়,
সকল সর্বসমত্রিভুজ সদৃশ হয়, তোমরা জানো সকল সর্বসমত্রিভুজ সদৃশ হয়, সর্বসম হলে সেটা সদৃশ হবে, সদৃশ হলে সেটা সর্বসম হতেও পারে নাও পারে, ঠিক আছে, তার কোনো নিশ্চয়তা নেই। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস তির্যক উচ্চতা, ব্যাস আর তির্যক উচ্চতা সমান হলে শীর্ষকোণের মান কত হবে? ব্যাস আর তির্যক উচ্চতা, এটা আমরা জানি, এটা 90 ডিগ্রি কোণ গঠন করে, ব্যাস আর তির্যক উচ্চতা সমান বলেছে, তাই তো? ব্যাস আর তির্যক উচ্চতা সমান হলে শীর্ষকোণের মান কত হবে? ব্যাস মানে এইটা সম্পূর্ণটা সমান, মানে এইটা 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 ব্যাসটা আর এইটা সমান, তার মানে এইটা সমান হচ্ছে, ঠিক আছে, তার মানে এরা সমান হলে মানে এই দুটো কোণ সমান হচ্ছে, তাহলে এই দুটো কোণ সমান, ঠিক আছে, তাহলে শীর্ষকোণের মান তখন কত হবে এটা জিজ্ঞাসা করছে। যদি এই সাইডের দুটো তির্যক যদি যেহেতু ব্যাসের সঙ্গে সমান, তাহলে তার তিনটে বাহুই সমান হয়ে যাচ্ছে, তার 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, দেখো তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই তো। শীর্ষকোণের মান চেয়ে দেখো, এই যে ব্যাস, এইটা সম্পূর্ণটা ব্যাস, এই যে এটা ব্যাস, ব্যাস এইটা তির্যক উচ্চতা সমান, তাহলে এইটা যেহেতু সমান, এইটা এর বিপরীত বাহু, একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা ত্রিভুজ তো সম্পূর্ণটা, এর বিপরীত এইটা সমান, এর বিপরীত এইটা সমান, আর এর বিপরীত এইটা হয়ে যাচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে যদি আমরা একটা সিঙ্গেলের ক্ষেত্রে আসি, কিভাবে ম্যাচ করছি দেখো, এইটা হাফ হয়ে যাবে। এবার যদি একটার ক্ষেত্রে আসি, শুধুমাত্র অর্ধেক পার্টটা, এইটা 60 ডিগ্রি, 90, 9 × 6 15, আর এটা তার অর্ধেক 30 ডিগ্রি, তাহলে সম্পূর্ণ শীর্ষকোণটা কত? সম্পূর্ণটার 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, শীর্ষকোণের অর্ধেক 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস ও তির্যক উচ্চতা সমান হলে শীর্ষকোণের মান কত হবে? শীর্ষকোণের মান 60 ডিগ্রি হবে। শীর্ষকোণ মানে সম্পূর্ণটা, পুরোটা, যদি অর্ধেকটা বলতো শীর্ষকোণের অর্ধেক, তখন 30 ডিগ্রি হতো, তাহলে শীর্ষকোণের মান 60 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। 5এরটা দেখো, ব্যাস আর তির্যক উচ্চতা সমান হলে শীর্ষকোণের মান চলে আসছে 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো পরেরটা, পরের কি অঙ্ক দিয়েছে। এরপর বলেছে থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি হলে ট্যান টু থিটা ট্যান থ্রি থিটা সমান ইকুয়াল টু এর মান কত হবে? ট্যান টু থিটা ইন্টু ট্যান থ্রি থিটার মান কত হবে? থিটা ইকুয়াল টু কত হলে? থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি হলে, ঠিক আছে, এটা নির্ণয় করবো আমরা। দেখো থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি হলে ট্যান টু থিটা ইন্টু ট্যান থ্রি থিটা, তাহলে ট্যান টু থিটা ট্যান থ্রি থিটা, তাই তো, এটাই বলেছে তো। থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি হলে ট্যান টু থিটা ট্যান থ্রি থিটার মান কত হবে? তাহলে 18 দুগুণে 36, 3 18 54, তাই তো। আর মান যদি বসিয়ে দিই আমরা, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান 36, এটা ট্যান 54। আচ্ছা, ট্যান 36 আর ট্যান 54 মানে আমরা লিখতে পারি 90 - 36, তাহলে হয়ে যাচ্ছে ট্যান 36 আর ট্যান 90 - 36 কট 36, ট্যান 36 কট 36, কট মানে 1/tan, কেটে গেল, কেটে গিয়ে 1 অ্যান্সার 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ট্যান 36 কট 36 কেটে যাচ্ছে, দেখো ভালো করে বোঝো অঙ্কটা। হ্যাঁ, আমরা 54টাকে ঘুরিয়ে নিয়েছি, 90 - 36 করে নিয়েছি, ঠিক আছে, 54টাকে ঘুরিয়ে নিয়েছি, 90 - 36 করে নিয়েছি। 90 - 36 করে নিয়ে ট্যান 90 - থিটা কট থিটা হয়ে যাচ্ছে, কট থিটা করে নিয়ে এখান থেকে আমরা কট মানে 1/tan, কট মানে 1/tan হয়ে গেলে তাহলে মানটা কেটে যাচ্ছে, ঠিক আছে। একটি ক্ষুদ্রসূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র, তাই সর্বদাই একটি ড্যাশ বক্র, সর্বদা একটি কি বক্র হবে? সেটাকে ওজাইভ বলা হয়, ওজাইভ। ওজাইভ পেজটা সবাই খুব ভালো করে তৈরি করবে এই পেজটা। নেক্সট দেখো 2 দাগের হলো, এবার 3 দাগের শূন্যস্থান পূরণে যাচ্ছে। 3 দাগের শূন্যস্থান পূরণ, ঠিক আছে। 3 দাগের শূন্যস্থান পূরণের অঙ্ক দেখো। 3 দাগের না, 3 দাগের সত্য মিথ্যা। সরল অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়। সরল অংশীদারি কারবার না,
সরল অংশীদারি কারবার মূলধন একই সময়ের জন্য নিয়োজিত হয়, মিশ্র অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়। মানে কেউ আগে কেউ পরে এ করে, কিন্তু সরলের ক্ষেত্রে সরল অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয় না, মূলধন একই সময়ের জন্য নিয়োজিত হয়, সময়ের একই কন্ডিশন থাকে। ঠিক আছে, তাহলে বলেছে সরল অংশীদারি কারবারে মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়, মূলধন আলাদা আলাদা সময়ের জন্য সরল অংশীদারি কারবারে নিয়োজিত হয় না। এটা তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে। একের দাগের একেরটা, তিনের দাগের একেরটা মিথ্যা। 2 a স্কয়ার প্রপোর্শনাল টু বিসি, বি স্কয়ার প্রপোর্শনাল টু সিএ হলে এ প্রপোর্শনাল বি হবে। ঠিক আছে, দেখো তাহলে এ স্কয়ার প্রপোর্শনাল টু বিসি হলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ান বিসি, একটা ধ্রুবক দিচ্ছি আমরা কে ওয়ান বিসি। এ প্রপোর্শনাল টু বি আছে কি দেখি, বি স্কয়ার প্রপোর্শনাল টু সিএ, তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু কে টু সিএ। এটা যদি নিয়ে নিই তাহলে এখান থেকে বলেছে এই দুটো থেকে বলছে কি হবে, এ প্রপোর্শনাল বি হবে। একটাকে অন্যটা দিয়ে যদি ভাগ করে দিই, এটা বি স্কয়ার আর এদিকে যদি ভাগ করে দিই কে টু সিএ, তাই তো কত আসছে, এটা ভাগ করলে আসছে না। ঠিক আছে, দুটোকে আমরা যদি ভাগ না করে অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করি, দেখো এখানে এইটা আসছে, ভাগ না করে আমরা এখানে এ এর ভ্যালু কত, এখানে এ এর ভ্যালু হয়ে যাচ্ছে বি স্কয়ার বাই, এটা কি হবে বলেছে, এইটা হলে এ প্রপোর্শনাল বি হবে। আচ্ছা সিটাকে আমরা তাড়িয়ে দিই, এখানে সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই কে টু এ, তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ান বি ইন্টু সি ইজ ইকুয়াল টু বি স্কয়ার বাই কে টু এ। তাহলে এটা কে টু এ কিউব ইজ ইকুয়াল টু, এই এটা এদিকে এ কিউব ইজ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু বি কিউব, তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু বি কিউব, তাহলে এ কিউব প্রপোর্শনাল টু বি কিউব, তার মানে এ প্রপোর্শনাল টু বি হবে। ঠিক আছে, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে, এ প্রপোর্শনাল টু বি হবে। কিন্তু অংশীদারি কারবার এর আগের অঙ্কটা যেটা বলেছে, দেখো এর আগের অঙ্কটা সত্য উত্তর দেওয়া থাকলো, যেটা অংশীদারি কারবারের অঙ্ক, অংশীদারি কারবারে যখন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়, হ্যাঁ সেটাকে আমরা মানে ভিন্ন ভিন্ন সময়ের জন্য নিয়োজিত হলে সেটাকে আমরা মিশ্র অংশীদারি কারবার বলে থাকি। ঠিক আছে, এবার দেখো তারপরে কি অঙ্ক আছে, পরবর্তী অঙ্কে যাচ্ছি। এরপর বলে দিয়েছে দুটি বৃত্তের সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায়। দুটি বৃত্তের সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায়। দুটি বৃত্তের সর্বাধিক, আচ্ছা কটা আঁকা যাবে দুটি বৃত্তের সর্বাধিক দুটি সাথে, কিন্তু দুটি বৃত্ত যদি এইরকম আছে, ধরো এই সরল সাধারণ, এই একটা সরল সাধারণ, এটাকে স্পর্শ করলো, ধরো এই তির্যক চারটি হতে পারে। তো ঠিক আছে, চারটি সরল সাধারণ স্পর্শক, চারটি এমনি নর্মাল স্পর্শক হতে পারে। তাহলে এইটা দুটি নয়, চারটি হলে আমরা সর্বাধিক বলেছে, তো যেহেতু বলেছে সর্বাধিক চারটি হতো, তাহলে এটাকে আমরা মিথ্যা হিসাবে নেব। চারেরটা দেখো, গোলকের উচ্চতা সর্বদা ব্যাসার্ধের দ্বিগুণ। গোলকের উচ্চতা সর্বদা ব্যাসার্ধের দ্বিগুণ। এইটা গোলক, এটাকে যদি একটা গোলক ভাবো, এটা ব্যাস আর এটা ব্যাসার্ধ, তাহলে এইটা তো উচ্চতা মানে ব্যাসার্ধের দ্বিগুণ সর্বদা, এটা সঠিক একদম। গোলকের উচ্চতা সর্বদা, আর অর্ধগোলকের ক্ষেত্রে মনে রাখবে ব্যাসার্ধ আর উচ্চতা সমান, অর্ধগোলকের ক্ষেত্রে। এরপরে দেখো কি বলেছে, এরপর কোন ত্রিভুজের বাহু তিনটি থেকে সমুদ্রবর্তী বিন্দুর সংখ্যা 4, কোন ত্রিভুজের বাহু তিনটি থেকে সমুদ্রবর্তী বিন্দুর সংখ্যা 4, এর একদমই মিথ্যা। ঠিক আছে, এটা কোনোভাবেই হবে না। যেভাবে তুমি এই ত্রিভুজের তিনটে বাহু, হ্যাঁ ত্রিভুজের এই যে তিনটে বাহু হলো এবিসি, তিনটে বাহু, হ্যাঁ তিনটে সমুদ্রবর্তী বিন্দুর সংখ্যা, তো কোথায় সমুদ্রবর্তী বিন্দুর সংখ্যা সমান দূরে থাকবে, এখানে ধরো একটা বিন্দু হলো সমুদ্রবর্তী বিন্দুর সংখ্যা, আর কোথায় যে বিভিন্ন সমান দূরে থাকবে, চারটি এখানে হবে না। সব রাশি তত্ত্বের সংখ্যাগুলো থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, রাশি তত্ত্বের সংখ্যাগুলো নাও থাকতে পারে। ঠিক আছে, সমস্ত মান যত রাশি প্রত্যেকটা আছে, ধরো 12টা মান আছে, প্রত্যেকটা মান 4 বার করে আছে, তাহলে প্রত্যেকটা মান যদি ইকুয়াল বার থাকে, বা প্রত্যেকটা মান 2 বার করে আছে 12টা মানের মধ্যে, বা 12টা মানের মধ্যে 12টা মানই 1 বার করে আছে, সেখানে তো সংখ্যাগুলো মান নেই।
ঠিক আছে, তাহলে সেটা এটাও মিথ্যা হয়ে যাচ্ছে। দেখো 3-এর দাগের হয়ে গেল, 4-এর দাগের শুরু করব। এই পেজের অঙ্কগুলো একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক আছে, এই পেজের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। 4-এর দাগের 1 থেকে করবো। 4-এর দাগের বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? আচ্ছা, n বছরে কিছু টাকা দ্বিগুণ হয়, n বছরে কিছু টাকা দ্বিগুণ হয়, তাই তো? n বছরে কিছু টাকা, আচ্ছা এটা অন্য পেনটা, n বছরে কিছু টাকা দ্বিগুণ হয়। ধরি আসল পি টাকা, চক্রবৃদ্ধি সুদের হার %, ঠিক আছে। অতএব দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 2p = p × 1 + r/100 তারপরে n বছরে দ্বিগুণ হয়। তাহলে পিপি কেটে গেলে 1 + r/100 তারপর n = 2। ধরি টি বছরে 4 গুণ হবে, ধরি টি বছরে 8 গুণ বলেছে, 8 গুণ হবে, এটা আমরা ধরে নিচ্ছি। ধরি টি বছরে 8 গুণ হবে, তাহলে কি হয়ে যাবে? অতএব 8p = p × 1 + r/100 তারপরে টি। অতএব পিপি কেটে দিলে 1 + r/100 তারপরে টি, তারপরে টি = 8, বা 1 + r/100 তারপরে টি = 2^3, বা 1 + r/100 তারপরে টি = এই যে 2 আছে, 2টার জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি যে 1 + r/100 তারপরে n তার হোল পাওয়ারে 3, ঠিক আছে। তাহলে 1 + r/100 তারপরে টি = 1 + r/100 তারপরে 3n হয়ে যাচ্ছে। উভয় দিক তুলনা করলে টি = 3n। স্টেটমেন্টটা লিখছি না, তোমরা অবশ্যই লিখবে যে 3n বছরে 8 গুণ হবে। স্টেটমেন্টটা তোমরা অবশ্যই লিখবে 3n বছরে 8 গুণ হবে, ঠিক আছে। 3n বছরে 8 গুণ, স্টেটমেন্টটা অবশ্যই লিখবে 3n বছরে 8 গুণ হবে। এবার 2-এরটায় যাচ্ছি, দেখো। আচ্ছা, কোন ব্যবসায় রাতুল পীযূষ যথাক্রমে 80,000 ও 30,000 টাকা বিনিয়োগ করে বছরের শেষে 12.5% লাভ হলে রাতুল কত টাকা পাবে? 12.5% লাভ হলে রাতুল কত টাকা পাবে, ঠিক আছে। মানে মোটের 12.5%। রাতুল ও পীযূষের মূলধনের অনুপাত, রাতুল ও পীযূষ মোট বিনিয়োগ করে, কত মোট বিনিয়োগ করছে? 80,000 + 30,000 টাকা। $1,10,000 টাকা। এত টাকা 1,10,000-এর 12.5% সমান 1,10,000 ইন্টু 12×2 আর 25, 25/2% তুলতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, এত টাকা। এইটা কেটে গেল। আচ্ছা, এইটা 550 হচ্ছে, 550-কে 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 25 × 55, 5 × 25 = 125, 5 × 25 = 125, 5, 7, 3, 1, 13,750 টাকা, ঠিক আছে। এবার দেখো রাতুল ও পীযূষের মূলধনের অনুপাত। এটা মূলধনের অনুপাত। রাতুল ও পীযূষের মূলধনের অনুপাত
ঠিক আছে, এইটা হলো। তাহলে বলেছে রাতুল কত টাকা পাবে, অতএব রাতুল পাবে 3/8 ইন্টু 13750 এত টাকা। 11 × 1 = 11, 2 × 7 = 11, 2 × 22, 5 × 11 = 55, 0 এটা 0, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 6 = 7, 3 × 3 = 3750 টাকা। অ্যান্সার লিখবে রাতুল পাবে 3750 টাকা। ঠিক আছে, বা রাতুল 3750 টাকা পাবে, এটাই চেয়েছে তো। বলছে লাভ হলে রাতুল কত টাকা পাবে, রাতুল পাবে 3750 টাকা। আর না, রাতুলেরটা তো আগে আছে, রাতুল হচ্ছে 8, তাই তো, রাতুলের 8 আনুপাতিক মান, এটা পীযূষের আনুপাতিক মান 3। 8 নিলে কত হচ্ছে, 0, 85, 40, 4, 8, 16, 4, 20, 0, 2, 8, আচ্ছা 10,000 টাকা। উত্তর লিখবে রাতুল পাবে 10,000 টাকা। নেক্সট দেখো পরেরটা, স্টেটমেন্ট তোমরা লিখবে অবশ্যই প্রত্যেকটা অঙ্কের, আমরা বলে দিচ্ছি স্টেটমেন্ট কিন্তু অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের। এরপর বলছে a + b = √ab 4:1, a + b = √ab = 4:1। তাহলে আমরা লিখতে পারি a + b √ab = 4/1। ঠিক আছে, আচ্ছা এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি উভয় দিকে, এই যে a + b প্লাস by 2 √ab = 4/2 নিতে হবে। ঠিক আছে, বা এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি, a + b + 2 √ab আর a + b - 2 √ab = 4 + 2 4 - 2, ব্র্যাকেটে লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এইটা কি হয়ে যাচ্ছে, বা এইটা হয়ে যাচ্ছে √a তার স্কয়ার, এইটা 2 √a ইন্টু √b প্লাস এইটা হয়ে যাচ্ছে √b তার স্কয়ার। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে √a আবারও √a স্কয়ার মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ এটা মাইনাস হয়ে যাবে, -2 √a ইন্টু √b প্লাস এইটা √b তার স্কয়ার। ঠিক আছে, = 4 + 2 6, এটা কেটে গেলে এটা 3/1 হয়ে যাচ্ছে। এইটা হয়ে যাচ্ছে এটা √a প্লাস √b তার স্কয়ার, আর এইটা √a মাইনাস √b তার স্কয়ার = 3/1। তাহলে এটা দেখো এবার এখানে কি হচ্ছে, উভয় দিকে যদি রুটটা তারাই, এটা হয়ে যাচ্ছে √a প্লাস √b বাই √a মাইনাস √b এটা √3/1 হয়ে যাচ্ছে। এবার যোগভাগ প্রক্রিয়া করলে কি হচ্ছে দেখো, আবারও একবার যোগভাগ প্রক্রিয়া করলে এটা √a প্লাস √b প্লাস √a মাইনাস √b হয়ে যাচ্ছে, আর এইটা √a প্লাস √b, এটা লব প্লাস হর বাই লব মাইনাস হর, এইটা মাইনাস দিয়ে যখন মাইনাস হবে এটা মাইনাস √a আর মাইনাসে মাইনাসে প্লাস √b হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে √3 + 1 বাই এটা √3 - 1। এইটা কেটে গেল, এইটা কেটে গেল, অতএব 2 √a বাই 2 √b = √3 + 1 বাই √3 - 1, এইটা কেটে গেল, অতএব √a বাই √b = √3 + 1 বাই √3 - 1। ঠিক আছে, এইটা আসছে দেখো। আচ্ছা, ফোর বাই ওয়ান দেওয়া আছে। আমরা কি করেছি, মানে এটা যেহেতু a + b √ab দেওয়া আছে, 2 নিলে তবে আমরা সূত্র ফেলতে পারবো, সেই জন্য 2 দিয়ে উভয় দিকে ভাগ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এইখানটা দেখো আমরা, আচ্ছা এইটা তো আমরা কেটে নিতে পারতাম, 4 প্লাস এটা 2 হয়ে যেত, 2 হয়ে গেলে 2 + 1 3 আর 2 - 1 1, 3/1ই সেই আসছে। তাহলে এইটা আসছে a/b, এইটা আসছে, তাহলে এখানে কি বলেছে, এইটা থেকে a/b যে, মানে যদি উভয় দিকে বর্গ করে দিই
তাহলে a বাই b কত হচ্ছে, এইটা স্কোয়ার, তার মানে 3 + 1 + 2√3, আর এটা 3 + 1 - 2√3, এটা a + b হোল স্কয়ার সূত্রে ফেললাম, আর নিচেটা a - b হোল স্কয়ার সূত্রে ফেললাম। তাহলে অতএব a/b কত হচ্ছে, এটা 4, আচ্ছা 4 + 2√3 = 4 - 2√3, 2 দিয়ে ভাগ করে দিলে এটা 2 + √3 = 2 - √3 আসছে। অতএব লিখবে a/b এর মান 2 + √3 = 2 - √3, এটাই আসছে। দেখো 3 দাগের হয়ে গেল। এবার দেখো আমরা 4 দাগে যাব। এই পেজের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই একটু একটু ঘোরানো অঙ্ক আছে, একটু বুদ্ধির অঙ্ক আছে প্রত্যেকটা। নেক্সট দেখো 4 দাগেরটা। 4 দাগেরটা কি বলেছে, দেখা হচ্ছে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। আমরা কি জানি, আমরা জানি আমরা 1 রেডিয়ানের মানটা যদি দেখাতে পারি যে সেটা 1 ডিগ্রির চেয়ে বেশি, তাহলেই হয়ে যাবে। আমরা জানি পাই রেডিয়ান = 180 ডিগ্রি, তাই তো? পাই রেডিয়ান = 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান = কত, 180 বাই পাই, এটা হয়ে যাচ্ছে 180 বাই পাই। তার মানে 180 বাই, এইটা পাই এর মান 22 এর সাথে বসিয়ে দাও, 1 রেডিয়ান = অতএব 1 রেডিয়ান এটা হচ্ছে 180 × 7/22, ঠিক আছে, এটা 11 হয়ে যাচ্ছে, এটা 90 হয়ে যাচ্ছে, এটা 630 ডিগ্রি বাই 11 হয়ে যাচ্ছে, 11 দিয়ে ভাগ করলে 630 ডিগ্রিকে 5 11 55 হয়ে যাচ্ছে, এইটা 8 0 7 11 77 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3 দশমিকের জন্য 0, 11 দুগুণে 22 হয়ে যাচ্ছে 8, তাহলে নিয়ার অ্যাবাউট হচ্ছে 57.27 ডিগ্রি হচ্ছে নিয়ার অ্যাবাউট, কাছাকাছি, ঠিক আছে। অতএব 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, এটা প্রমাণিত। এখানে লিখে দেবো অতএব 1 রেডিয়ান এর মান 57.27 ডিগ্রি প্রায়, ঠিক আছে, এইটা আসছে। অতএব 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, ঠিক আছে। এবার দেখো এরপর একটা সহজ অঙ্ক আছে 5 দাগেরটা। এটা আমরা 5 নম্বর পেজ সলভ করছি। এরপর একটা সহজ অঙ্ক আছে যে এবিসিডি আয়তাকার অভ্যন্তরে ও এম বিন্দু এমনভাবে অবস্থিত, এবিসিডি একটা আয়তাকার চিত্র, এটা আমরা প্রয়োগেও দিয়েছি, আগেও একটা পেজে সলভ করেছি, আগেও বলেছি আমরা এবিসিডি আয়তাকার চিত্র, ও বিন্দু এমনভাবে অবস্থিত, এটা ও এ, ও বি, এটা ও ডি, আর ও সি, এটা ও বিন্দু, ঠিক আছে। আচ্ছা, স্কেল ধরে ছবিটা অঙ্কন করবে। এবিসিডি আয়তাকার চিত্রের মধ্যে ও বিন্দু এমনভাবে অবস্থিত, এবিসিডি, এখানে আমাদের এটা সমান কি হয়, ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার = ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার = ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার হয়ে যায়। এবিসিডি আয়তাকার চিত্রের মধ্যে, এবিসিডি আয়তাকার চিত্রে ও বিন্দু এমনভাবে অবস্থিত, এবিসিডি আয়তাকার চিত্র ও বিন্দু এমনভাবে অবস্থিত যে এখানে হয়ে যাচ্ছে ওবি সমান 6 সেমি, ওডি 8 সেমি, ওবি = 6 সেমি, আচ্ছা, ওডি = 8 সেমি, আর কি বলা আছে, ওবি ওডি, আর বলা আছে ওএ 5 সেমি, ওএ সমান 5 সেমি, ওএ 5 সেমি। আমরা কি জানি, আমরা জানি ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার = ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। ওএ কত, 5 স্কোয়ার প্লাস ওসি কত, ওসির মানটা নির্ণয় করতে হবে, ওবি কত 6 প্লাস ওডি কত 8। অতএব 25 প্লাস ওসি স্কোয়ার = 36 প্লাস 64, বা ওসি স্কোয়ার = 100 মাইনাস 25, বা ওসি স্কোয়ার = 75, ঠিক আছে, বা ওসি = প্লাস মাইনাস √75। অতএব ওসি = √5 × 5 × 3, অতএব ওসি = 5√3 আসছে। দেখো এটা পজিটিভ হবে, লিখবে ওসি এর দৈর্ঘ্য হবে 5√3 সেমি, ওসি এর দৈর্ঘ্য হবে 5√3 সেমি। স্টেটমেন্টটা অবশ্যই লিখবে ওসি এর দৈর্ঘ্য হবে 5√3 সেমি।
ঠিক আছে। নেক্সট দেখো 6টায় যাচ্ছে। ছয়ের কি বলেছে, বলেছে যে ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ 90 ডিগ্রি, বিএসি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ 90 ডিগ্রি। আচ্ছা, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, এডি বিসি এর উপর লম্ব, বলে দেওয়া আছে বিডি ইজ টু সিডি 9:16, বিডি বিডি ইজ টু সিডি, বিডি সিডি 9:16, আনুপাতিক মান এখানে 9 এখানে 16, ঠিক আছে, বিডি ইজ টু সিডি। আচ্ছা, তাহলে বলেছে যদি হয় তবে এবি ইজ টু এসি এর মান কত, এবি ইজ টু এসি, তাহলে এই এবি ইজ টু এসি এর মান চেয়েছে, এবি ইজ টু এসি। আচ্ছা, এই মানটা চেয়েছে, তাহলে দেখো এখানে এই মানটা আমাদের নির্ণয় করতে হবে, এবি ইজ টু এসি এর মানটা নির্ণয় করতে হবে, এবি ইজ টু এসি। ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিএসি কোণের মান 90 ডিগ্রি। এবার এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এডি লম্ব বিসি হয়ে যাচ্ছে বিডি ইজ টু সিডি, বিডি ইজ টু সিডি ইজ ইকুয়াল টু 9:16, আমরা ধরছি, ধরি বিডি ইজ ইকুয়াল টু 9K একক আর সিডি ইজ ইকুয়াল টু 16K একক ধরে নিচ্ছি, ঠিক আছে, কে ধ্রুবক, যেখানে কে ধ্রুবক। তাহলে দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, তো অতএব ত্রিভুজ এখানে কি পাচ্ছি আমরা, এইটা থেকে আনুপাতিক মান যেহেতু চেয়েছে, যে সম্পূর্ণ ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে এবং উভয় পার্শ্বের ত্রিভুজগুলো সদৃশ হবে, তাহলে আমরা কি জানি এডি স্কোয়ার, এখানে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, বিভিন্ন সম্পর্ক আমাদের থাকে, যে এখান থেকে যে এটা সদৃশতার থেকে এসছে, দেখো সদৃশতার থেকে আমরা এখানে সম্পর্ক যেগুলো পেয়ে থাকি নর্মালি, সদৃশতার উপপাদ্য ব্যবহার করে বেশ কয়েকটা সম্পর্ক আমরা সদৃশতার উপপাদ্য ব্যবহার করে এখান থেকে নিতে পারি, যে এইটা থেকে হয়ে যেতে পারে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু সিডি হতে পারে, এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু সিডি হতে পারে, ঠিক আছে, এখান থেকে আমরা এডি পেয়ে যাচ্ছি। তাহলে অতএব আগে এডিটা নির্ণয় করি, যে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু সিডি, তাই তো, বিডি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু 9K ইন্টু 16K, 144K স্কোয়ার আসছে, ঠিক আছে, এডি স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। তাহলে দেখো এবি স্কোয়ারের মান পেয়ে যাচ্ছি, তাহলে ত্রিভুজ এবিসি থেকে, ত্রিভুজ এ বি নয়, ত্রিভুজ এবিডি থেকে পাচ্ছি আমরা অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে এডি কত হয়ে যাচ্ছে, এডি হয়ে যাচ্ছে 144K স্কোয়ার, আর বিডি কত, বিডি আমরা ধরেছি এখানে 9K, তাহলে 9K তার হোল স্কোয়ার মানে 81K স্কোয়ার, তাহলে 4 × 5, 8 × 4 12, 2 হাতে 1, 1 × 2 225K স্কোয়ার। আচ্ছা, এবার দেখো ত্রিভুজ এসিডি থেকে পাচ্ছি, ত্রিভুজ এসিডি থেকে পাই, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে, এডি স্কোয়ার মানে হচ্ছে 144K স্কোয়ার প্লাস এই দিকটা হয়ে যাচ্ছে 16, তাই তো, সিডি বলেছে 16 মানে 16 কত হয়ে যাচ্ছে 256, তাই তো, 16 256K স্কোয়ার, 16 256K স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাচ্ছে এটা 400K স্কোয়ার এসে যাচ্ছে। অতএব এসি সমান কত হচ্ছে 20K, প্লাস মাইনাস 20K পজিটিভটা গ্রাহ্য হলে, তাহলে এখান থেকে অতএব এবি সমান বের করে নাও, এবি সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 25,
সমান শুধু 25k। এটা যদি প্লাস মাইনাস দাও পরের লাইনে শুধু 20k। ঠিক আছে, এটা করে নেওয়ার পর অতএব লিখবে যে কি চেয়েছে এখানে, এটা লিখবে যে অতএব ab is to ac এর মান, এখানে লিখবে অতএব ab is to ac এর মান, অতএব ab is to ac কত হচ্ছে, ab হচ্ছে 25k is to এটা আসছে 20k, তাহলে 5k দিয়ে ভাগ করলে এটা 5:4 চলে আসছে। তাহলে এবার তোমরা উত্তরটা লিখবে ab is to ac এর মান হবে 5:4, ab is to ac এর মান হবে 5:4। ঠিক আছে, ab is to ac এর মান হবে 5:4, দেখে নাও এটা, ab is to ac এর মান হবে 5:4। ab আমরা নির্ণয় করেছি, দেখো এখান থেকে আমরা এটা সূত্রটা জানি, ad স্কয়ার ইজ ইকুয়াল টু bd ইনটু cd। এটা যদি লম্ব হয়ে যায় আমরা ad স্কয়ার, এটা সূত্রটা কাজে লাগিয়েছি, তাহলে 16 9 9 16 144 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ad স্কয়ার ইজ ইকুয়াল টু bd ইনটু cd এটা হয়ে যায়, তাহলে এটাই আমরা কাজে লাগিয়েছি। আবারও হয় ab স্কয়ার ইজ ইকুয়াল টু bc ইনটু bd হয়ে যায়। bcটা সম্পূর্ণটা আমাদের জানা নেই, আনুপাতিক মানটা আমরা জানি, অনুপাতটা বলে দিয়েছে, bd ইজ টু cd এর অনুপাতটা বলা আছে। কি অনুপাত বলা আছে, বলা আছে এই ত্রিভুজে bd ইজ টু cd বলা আছে, তাহলে bd সমান আমরা ধরে নিয়েছি, cd ধরে নিয়েছি, ad স্কয়ার ইজ ইকুয়াল টু bd ইনটু cd, সেখান থেকে আমরা ad এর মান পেয়েছি ab স্কয়ার ইজ ইকুয়াল টু ad স্কয়ার প্লাস bd স্কয়ার, সেখান থেকে দুটোকে যোগ করেছি 144, আর bd ইজ ইকুয়াল টু 9 বলেছে, bd ইজ ইকুয়াল টু 9k আমরা নিয়েছি, 81 225 হচ্ছে, থেকে রুট করে আমরা, আচ্ছা এইটা এখানটা একটু ভুল হয়েছে, এটা রুট করলে এটা 15 হবে, এটা 15 হয়, হ্যাঁ এটা 15 হবে, 15k প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু শুধুমাত্র 50k, পজিটিভটা গ্রাহ্য, তাহলে এইখানটা হয়ে যাবে এটা 15 ইজ ইকুয়াল টু এটা 3 হয়ে যাবে। তাহলে লিখবে ab is to ac এর মান 3:4। 6 হলো, দেখো এবার 7টায় যাব আমরা। 4 দাগের 7, 4 দাগের 7 কি বলেছে দেখো, 4 দাগের 7 বলে দিয়েছে sin স্কয়ার x প্লাস sin স্কয়ার y সমান 1। এটা আছে দেওয়া আছে sin স্কয়ার x প্লাস sin স্কয়ার y সমান 1, তাহলে sin স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার y, তাহলে sin স্কয়ার x ইজ ইকুয়াল টু cos স্কয়ার y। আমরা এটাকে লিখতে পারি sin স্কয়ার x ইজ ইকুয়াল টু sin স্কয়ার 90 মাইনাস y, sin 90 মাইনাস y cos y, তাহলে উভয় দিকে sin আছে, তাহলে x ইজ ইকুয়াল টু 90 মাইনাস y হয়ে যাচ্ছে, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, x প্লাস y ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে x প্লাস y বাই 2 কত, অতএব x প্লাস y বাই 2 মানে 90/2 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। কিসের মান চেয়েছে, sin x প্লাস y বাই 2 প্লাস cos x প্লাস y বাই 2, অতএব sin x প্লাস y বাই 2 প্লাস cos x প্লাস y বাই 2 মান হচ্ছে sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি, এইটার মান 1/√2 প্লাস 1/√2, √2 লসাগু 1 প্লাস 1 2/√2 ইজ ইকুয়াল টু √2 হয়ে যাচ্ছে। স্টেটমেন্ট লিখবে, অবশ্যই প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট লিখবে, sin x প্লাস y বাই 2 প্লাস cos x প্লাস y বাই 2 এর মান √2, অবশ্যই স্টেটমেন্ট লিখবে যে sin x প্লাস y বাই 2 প্লাস cos x প্লাস y বাই 2 এর মান √2। নেক্সট দেখো 8এরটা, 8এর অঙ্ক কি বলেছে দেখো, 6 7 8, 8এর অঙ্ক হয়ে বলে দিয়েছে x কিউব ইজ ইকুয়াল টু, আবার ইফ দেয়া আছে প্রথমে, x কিউব ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 3xy স্কয়ার, x কিউব প্লাস 3xy স্কয়ার বাই a কিউব প্লাস 3ab স্কয়ার, a কিউব প্লাস 3ab স্কয়ার ইজ ইকুয়াল টু দেয়া আছে 3x স্কয়ার y 3x স্কয়ার y প্লাস y কিউব বাই 3a স্কয়ার b প্লাস b কিউব, এটা দেয়া আছে তো, এইটা দেয়া আছে, দেয়া থাকলে দেখাতে বলেছে bx ইজ ইকুয়াল টু y, এটা আমরা সহজেই দেখাতে পারবো। দেখো
বা এটা এইভাবে সাজিয়ে নিচ্ছি এক্স কিউব প্লাস 3xy² এই মানটাকে এদিকে নামিয়ে নিচ্ছি 3x² প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে a কিউব প্লাস 3ab² আর এইটা হয়ে যাচ্ছে 3a² b প্লাস b কিউব। এই যে দুটো মান ছিল এই দুটোকে প্লেস চেঞ্জ করে দিয়েছি খালি। এবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি x কিউব প্লাস 3xy² প্লাস 3x লব প্লাস হর y কিউব আর এইটা x কিউব প্লাস 3xy² মাইনাস 3x² মাইনাস y কিউব। ঠিক আছে, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। একইভাবে এদিকেও আমরা সেই সূত্র প্রয়োগ করছি a কিউব প্লাস 3ab² প্লাস 3a² b প্লাস b কিউব আর এটা a কিউব প্লাস 3ab² মাইনাস 3a² b মাইনাস b কিউব। এইটা হয়ে যাচ্ছে, অতএব এইটা হয়ে যাচ্ছে a, এইটা x প্লাস ওয়াই আর এইটা নিচেরটা x মাইনাস ওয়াই তার হোল কিউবের সূত্র আর ওপরেরটা a প্লাস বি আর নিচেরটা a মাইনাস বি তার হোল কিউবের সূত্র। উভয় দিকে যদি আমরা কিউব তাড়িয়ে দিই এখানে পড়ে থাকছে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে লিখবে ব্র্যাকেটটায় যোগভাগ প্রক্রিয়া বলে উল্লেখ করবে, যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এখানটা a প্লাস বি বাই a মাইনাস বি। আবারও একবার যোগভাগ প্রক্রিয়া করতে হবে, তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই, এটা হয়ে যাবে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস ওয়াই আর এটা হয়ে যাবে a প্লাস বি প্লাস a মাইনাস বি বাই a প্লাস বি মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস বি। এখানেও লিখবে যোগভাগ প্রক্রিয়া। এটা দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স কাটছে, এখানে প্লাস বি মাইনাস বি প্লাস এ মাইনাস এ, অতএব হয়ে যাচ্ছে 2x বাই 2y ইজ ইকুয়াল টু 2a বাই 2b। 2 ওপর নিচে কাটো, এদিকে ওপর নিচে কাটো, অতএব x বাই y ইজ ইকুয়াল টু a বাই b। এটা হলো দেখো x বাই y ইজ ইকুয়াল টু a বাই b হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে লিখে দিতে পারি bx ইজ ইকুয়াল টু, কোনাকুনি গুণ করলে অতএব bx ইজ ইকুয়াল টু ay ব্র্যাকেটে প্রমাণিত। দেখো প্রমাণিত হয়ে গেল bx ইজ ইকুয়াল টু ay ব্র্যাকেটে প্রমাণিত। দেখে নাও, এটাকে সাজিয়ে নিয়েছি, যোগভাগ প্রক্রিয়া করেছি, কিউবের সূত্র পড়েছে, উভয় দিকে কিউব দাঁড়িয়েছি, আবার একবার যোগভাগ প্রক্রিয়া করেছি, 2 কেটে গেছে, কোনাকুনি গুণ করেছি, মান চলে এসছে। ঠিক আছে, যেটা প্রমাণ করতে বলেছে চলে এসছে। একটু লেন্দি অঙ্কটা। নেক্সট দেখো 9 এর দাগেরটা। 9 এর দাগের কি বলছে, নয়ের দাগের অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r একক, উচ্চতা ইজ ইকুয়াল টু h একক এবং তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু l একক। শঙ্কুর ক্ষেত্রে কি হয়ে থাকে, শঙ্কুর চিত্র তো এইরকম, শঙ্কুর চিত্র যদি এইরকম হয়ে যায়, এইরকম চিত্র শঙ্কুর, এইটা l, এইটা h আর এটা r যদি হয়ে যায়, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়ে যায়, মানে তির্যক উচ্চতা স্কয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা শঙ্কুর ক্ষেত্রে হয়, এটা মনে রাখবে। তাহলে এটা যদি হয়, অতএব এটা আমরা লিখলাম, অতএব শঙ্কুর এখানে হয়ে যাচ্ছে ভূমির ক্ষেত্রফল কত, অতএব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সহজেই হয়ে যাবে। দেখো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু πr² বর্গ একক। আচ্ছা, শঙ্কুর কি চেয়েছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল πrl বর্গ একক। অতএব শর্তানুসারে বলে দিচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল πrl ইজ ইকুয়াল টু √5 ইন্টু πr²। তাহলে πr যদি তুলে দিই, l ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √5r, উভয় দিকে স্কোয়ার করলে l² ইজ ইকুয়াল টু √5টা 5 হয়ে যাবে, √5 স্কোয়ার করলে সেটা 5 হয়ে যায়, 5r²। তাহলে l² এর মান কত, এই মানটা পুট করছি, অতএব r² প্লাস h² ইজ ইকুয়াল টু 5r² বা h² ইজ ইকুয়াল টু
5r স্কোয়ার মাইনাস r স্কোয়ার, বা h স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার। ঠিক আছে, এবার কি বলেছে এখানে, বলেছে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, উচ্চতা ও ব্যাসার্ধ। তাহলে অতএব আমরা লিখতে পারি h ইজ ইকুয়াল টু 2r হয়ে যাবে উভয় দিকে রুট করলে। তাহলে h বাই r কত হয়ে যাচ্ছে, 2/1। অতএব h ইজ টু r ইজ ইকুয়াল টু 2:1। অঙ্কটার উত্তর লিখবে অতএব শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। অঙ্কটার উত্তর লিখবে অবশ্যই, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত হবে 2:1। এক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। নেক্সট দেখো, এটা 9 হয়ে গেল, 10 দাগেরটা। দশের দাগেরটা কি বলেছে, 10 দাগের বলছে এ বি সি মূলদ সংখ্যা এবং a প্লাস বি প্লাস সি 0। এ বি সি মূলদ সংখ্যা, এ বি সি মূলদ সংখ্যা, এবিসি মূলদ সংখ্যা এবং a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বীজদ্বয়ের প্রকৃতি কি রূপ। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি রূপ। ঠিক আছে, বীজদ্বয়ের প্রকৃতি কি রূপ হবে দেখো। তাহলে অতএব নিরূপক কত হচ্ছে, নিরূপক ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এখানে বি এর মান কত, এখানে দেখো বি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস সি হয়ে যাচ্ছে, বি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস সি। হ্যাঁ, তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা যদি মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার বসিয়ে দিই, মাইনাস 4ac কত হয়ে যাচ্ছে, মাইনাস এ মানে মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এইটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস 4ac হয়ে যাচ্ছে এইটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস সি তার হোল স্কোয়ার। এবার যে কোনো কিছুর বর্গ মানে সেটা আমরা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 বসাতে লিখতে পারি, যে কোনো কিছুর বর্গ মানে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলবো বীজদ্বয় বাস্তব বলতে পারবো। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব, অতএব সমীকরণের বীজদ্বয় বাস্তব। সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কিরূপ, অতএব সমীকরণের বীজদ্বয় বাস্তব, অতএব বাস্তব। ঠিক আছে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু নিরূপকের মান গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় বাস্তব হয়। এবার একটা বীজ যদি নির্ণয় করো এখান থেকে, এটা হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইরকম হয়ে যায়। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস এই জায়গায় 4ac, এই মানটা কত এলো, বি স্কোয়ার মাইনাস 4ac এ মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে এখানে আসছে এ মাইনাস সি বাই 2a, এইরকম আসছে। তাহলে মূলদ সংখ্যা যোগ বিয়োগ করা হচ্ছে, তাহলে মূলদ সংখ্যার এখানে যোগ বিয়োগ করলে মূলদ সংখ্যার যোগ বিয়োগ বা ভাগ আকারে আসছে, সেটা মূলদই আসছে। তাহলে সমীকরণের বীজদ্বয় এখান থেকে বা এই ক্যালকুলেশনটুকুও করে নেবে, এইটা করে নিলে এটা রুট ওভার অফ এ মাইনাস সি তার হোল স্কোয়ার লিখলে ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস এটা লিখলে এ মাইনাস সি বাই 2a, এরপর কিছু করা নেই। তাহলে যে মূলদ সংখ্যা নিয়ে তাদের ক্যালকুলেশন, তাহলে সমীকরণের বীজদ্বয় বলে দেবে এখানে মূলদ। হলো, এবার দেখো 11টায় যাব। মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ এগুলো ক্যালকুলেশন করে মূলদ সংখ্যায় আছে, তাই মূলদই হলো। ঠিক আছে, বলেছে 2 sin x প্লাস 3 cos x 2 হলে 11টা 2 sin x প্লাস 3 cos x ইজ ইকুয়াল টু 2 দেয়া আছে। ঠিক আছে, হলে 3 sin x মাইনাস 2 cos x ইজ ইকুয়াল টু কত। এই অঙ্কটা ক্লাস 11 এর অঙ্ক, ক্লাস 11 এর অঙ্ক দিয়ে দিয়েছে এখানে। এটাকে আমরা প্রথমত কি করব, এই যে 2 sin x প্লাস 3 cos x তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 sin স্কোয়ার x প্লাস 2 ইন্টু 2 sin x ইন্টু 3 cos x প্লাস এইটা স্কোয়ার করলে হয়ে যাবে 9 cos স্কোয়ার x ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার 4। একদম সহজ, দেখো 11 এর অঙ্ক হলে অঙ্কটা সহজ অঙ্ক। এটা 4 আছে, এটা সাইন স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস cos স্কোয়ার x করে দিচ্ছি, আর এইটা হয়ে যাচ্ছে 3 4 12 sin x cos x লিখে দিচ্ছি, প্লাস এটা 9 cos স্কোয়ারটাকে 1 মাইনাস sin স্কোয়ার x লিখে দিচ্ছি ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে,
বা এটা 4 একে 4 মাইনাস 4 কস স্কোয়ার এক্স প্লাস 12 সাইন এক্স কস এক্স প্লাস 9 মাইনাস 9 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এই 4 সমানের দুদিকে কেটে দিচ্ছি, এই মানগুলোকে আমরা ওদিকে নিয়ে চলে যাচ্ছি। অতএব 4 এইটা মনে করো ওদিকে নিয়ে গেলাম, এটা 4 কস স্কোয়ার এক্স হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমরা সাইনটাকে আগে লিখছি, তাহলে 3 সাইন স্কোয়ার এক্স হয়ে গেল 9 সাইন স্কোয়ার এক্স। এইটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে 12 সাইন এক্স কস এক্স, আর 4 সাইন স্কোয়ার এক্সটা ওদিকে যদি চলে যায়, এদিকে কিছু নেই মানে শূন্য আছে তো, প্লাস 4 কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু বাঁ দিকে 9 পড়ে আছে। ঠিক আছে, তাহলে এইটা কি হয়, এইটা হয়ে যাচ্ছে 3 সাইন এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 সাইন এক্স ইন্টু 2 কস এক্স, এটাকে ভেঙে লিখলাম, প্লাস এইটা 2 কস এক্স এর হোল স্কোয়ার এইটা ইজ ইকুয়াল টু এটা 3 স্কোয়ার। এটা দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 সাইন এক্স কস এক্স ম্যাচ করছে, এইট স্কোয়ার করলে এইটা হয়, স্কোয়ার করলে এইটা হয়। ঠিক আছে, সাজিয়ে নিয়েছি। এখানে একটা স্টেপ চাম, এখানে শুধুমাত্র একটা লিখে দিতে পারতে, অতএব বা এইটা ইজ ইকুয়াল টু 0, এখানে কেটে গেল, মানে মাইনাস 4 কস স্কোয়ার এক্স প্লাস 12 সাইন এক্স কস এক্স প্লাস 9 মাইনাস 9 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। ডান দিকটা কেটে যাওয়ার পর 0, তারপরে মানগুলো ওদিকে নিয়ে যাওয়া হয়েছে মনে করো, তার মানে এইটা হয়ে যাচ্ছে 3 সাইন এক্স মাইনাস 2 কস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে উভয় দিকে রুট করে দিলে 3 সাইন এক্স মাইনাস 2 কস এক্স ইজ ইকুয়াল টু 3 হয়ে যাবে, প্লাস মাইনাস 3 হবে, সেখানটা পজিটিভটাই গ্রাহ্য হবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর লিখবে 3 সাইন এক্স মাইনাস 2 কস এক্স এর মান 3, উত্তর লিখবে 3 সাইন এক্স মাইনাস 2, এটা প্লাস উভয় দিকে রুট করা হলো, প্লাস মাইনাস এলো, প্লাস মাইনাসের পর অতএব 3 সাইন এক্স মাইনাস 2 কস এক্স ইজ ইকুয়াল টু 3। স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, স্টেটমেন্ট আমরা লিখছি না, কিন্তু তোমরা অবশ্যই লিখবে যে 3 সাইন এক্স মাইনাস 2 কস এক্স এর মান 3, 3 সাইন এক্স মাইনাস 2 কস এক্স এর মান 3। নেক্সট দেখো লাস্ট অঙ্ক, 12টায় যাচ্ছে, এই পেজের লাস্ট অঙ্ক। এই পেজের অঙ্কগুলো কিন্তু বেশ ঘোরানো। এরপর কি বলেছে, n সংখ্যক তথ্যের গড় x বার। ঠিক আছে, প্রথম সংখ্যাটিকে 1 বাড়ানো হলো, দ্বিতীয়টিকে 2 বাড়ানো হলো, এইভাবে চলতে থাকলে নতুন মধ্যক কত? n সংখ্যক তথ্যের গড় x বার। ধরি সংখ্যাগুলি x1 x2 ডট 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 xn। অতএব x বার ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n। এবার প্রথম সংখ্যাটা, এবার নতুন যে সংখ্যাগুলি বাড়ার ফলে সংখ্যাগুলি হয়ে যাচ্ছে, বাড়ার ফলে সংখ্যাগুলি হবে, বাড়ার ফলে বা বেড়ে যাওয়ার ফলে, হ্যাঁ, বা বর্ধিত হওয়ার পর সংখ্যাগুলি x1 প্লাস 1 x1 প্লাস 2 ডট ডট ডট, শেষেরটা এটা n নাম্বার সংখ্যাটা n তম বার পর্যন্ত বাড়বে। অতএব কি বলেছে, অতএব নতুন মধ্যক চেয়েছে, তাই তো, তথ্যের গড়। তাহলে নতুন মধ্যক কত হবে? অতএব নতুন মধ্যক হয়ে যাচ্ছে x1 প্লাস 1 x2 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস xn প্লাস n বাই n। তাহলে এখানে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn, এটা একটা পার্ট, প্লাস 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n বাই n এটা। তাহলে এখানে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট 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 xn বাই n, সেপারেট যদি করে নিই, আর এইটার সূত্র হয়ে যায় n ইন্টু n প্লাস 1 বাই, এখানে n ইন্টু n প্লাস 1 বাই 2 হয়, 2টা নিচে নিয়ে নিচ্ছি, বাই n। ঠিক আছে, n কেটে গেল, আর এইটার মান কত, এখানে আছে x বার,
তাহলে এক্স বার প্লাস এন প্লাস 1/2। তাহলে অতএব নতুন মধ্যক এক্স বার প্লাস এন প্লাস 1/2। এইটা তোমাদের মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখবে যে এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। এটা ক্লাস 11-এর সূত্র যদিও, কিন্তু এখানে যেভাবে হয়েছে সেটা আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস 1/2। এটা সূত্রটা মনে রাখবে, ঠিক আছে? এন ইন্টু এন প্লাস 1/2। যেমন ধরো আমি দেখাচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 5 মনে করো। এর মানটা 5টা মান আছে, এটা 5 ইন্টু 5 প্লাস 1/2। যোগ করো 5, এখানে যদি 4 হয় 5 আর 4 9, 9 আর 3 12, হ্যাঁ 12 আর 2 14 আর 15। দেখো এইটাও 15 আসবে কিভাবে? 5 ইন্টু 5 প্লাস 1 6/2, এটা কেটে গেল 3, 3 5 15। এইভাবে যে কোনো সংখ্যা পর্যন্ত 10 পর্যন্ত প্রয়োগ করবে, 1 প্লাস 2 প্লাস 10 পর্যন্ত প্রয়োগ করে যোগ করবে, যোগ করে যেটা আসবে দেখবে ওই ক্যালকুলেশন করো। তুমি 1 থেকে 10 পর্যন্ত যোগ করবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস প্লাস 9 প্লাস 10 করে যোগ করবে। এবার যদি এই সূত্রটা ফেলো 10 ইন্টু 10 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 11/2, কেটে গেলে 5 আসছে। ক্যালকুলেশন যোগ করে করে দেখবে 55 আসবে। এটা সূত্র ক্লাস 11-এ আছে তোমাদের অনুক্রম শ্রেণী চ্যাপ্টারে, সেটা এখানে কাজে লাগছে, এইখানেও লাগলো, ঠিক আছে? আচ্ছা দেখো এর সাথে সাথেই আমাদের এই যে 388 পেজেরটা কমপ্লিট হলো। পরের ক্লাসে আমরা এর পরের পেজ যেটা 396 পাতার পেজ সলভ করবো, কারণ 392 পেজে একটা ম্যাথের কোশ্চেন আছে কিন্তু সেটা ইংলিশে আছে, সেটা আমরা বাদ দিচ্ছি, তারপরের পেজটা সলভ করবো। আমাদের ক্লাস, আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, আজকের মতো ক্লাস এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।